আমরা শুরু করতে চাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিএলএম অ্যান্ড রিসোর্স। এর ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই এক্সিস্টিং লার্নিং ম্যাটেরিয়ালস, এরপরে অ্যাবল টু অ্যাডাপ্ট এক্সিস্টিং রিসোর্স অ্যান্ড অ্যাবল টু ডেভেলপ নিউ লার্নিং রিসোর্স। অর্থাৎ আমাদের চারপাশে কিছু জিনিসপত্র, উপাদান, শিক্ষা উপকরণ ইত্যাদি থাকে, সেগুলোকে খুঁজে বের করা। দ্বিতীয় হচ্ছে যে যেগুলো আছে এগুলোকে অ্যাডাপ্ট করা, এগুলোকে ধারণ করা, এগুলো নিয়ে কাজ শুরু করা। আর সর্বশেষ হচ্ছে নতুন কিছু রিসোর্স তৈরি করা। হ্যাঁ, এর ভিতরে আমরা এই কথাগুলোর সাথে আগে পরিচিত কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু সিএস নিয়ে আমরা একটু চেনা পরিচয় হয়ে গেছে, সিএস তো কারো কাছে আর অস্পষ্ট নাই, সেই হিসেবে সিএস এর ভিতরে এই পয়েন্টগুলো থাকে কিনা, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করা দরকার। সিএস আমরা শুনেছি, দেখেছি যে সিএস এ মোট কম্পোনেন্ট থাকে 9টা। তো এখানে আবার বলা হচ্ছে সিএস এর ভিতরে এই পয়েন্টগুলো থাকে, যেমন স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট অবশ্যই তো থাকে, এটা এভিডেন্স গাইডের ভিতরে স্কিল, নলেজ, অ্যাটিটিউড এগুলোর কথা থাকে। কোয়ালিটি ইন্ডিকেটরস, তো সিএস এ তো অবশ্যই কোন লেভেল কোন অকুপেশন থাকে। ন্যাশনাল কোয়ালিফিকেশান সেটাও থাকে। এরপরে লার্নিং স্ট্র্যাটেজিস, হ্যাঁ, কীভাবে লার্নিং হবে সেটা থাকে। অ্যাসেসমেন্ট গাইডলাইন্স থাকে, অ্যাসেসমেন্টে যে মেথডগুলো, কোন মেথডে অ্যাসেসমেন্ট হবে সেটাও থাকে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট গাইডলাইন এগুলো থাকে আর কি। হ্যাঁ, এগুলো সিএস এর ভিতরে থাকে, যদিও আমরা পয়েন্ট হিসেবে সিএস এর ভিতরে এগুলো দেখি না, কিন্তু সিএস এর ভিতরে এগুলো অন্তর্ভুক্ত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা লার্নিং ম্যাটেরিয়াল কেন লাগবে আমাদের? এমনিতেই তো স্যাররা পড়ায় দিলেই তো হয়, ম্যাটেরিয়ালের দরকার কি? তো সেই ক্ষেত্রে এগুলো এগুলো পয়েন্ট আমাদের সামনে আসতে পারে, যেগুলো কারণে আমরা লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করি। একটা হচ্ছে অ্যারোজ অ্যান্ড মেনটেন ইন্টারেস্ট। লার্নারদের সামনে যদি একটা বই দেওয়া হয় আর সেই বই পড়ে যদি সে শিখতে শুরু করতে পারে, তাহলে সেটা অবশ্যই একটা ভালো বিষয়। এবং আমরা কিন্তু অনেক সময় বই দেখলে, একটা আকর্ষণীয় বই দেখলে পড়তে চাই, শিখতে চাই, আর আমরা যে গোল নিয়ে আগাচ্ছি, আমরা যদি বুঝি যে এই বইতে আমাদের এই উদ্দেশ্য সফল হওয়ার মতো ইনস্ট্রাকশন, নির্দেশনা, কৌশল ইত্যাদি শেখানোর ব্যবস্থা আছে, তাহলে কিন্তু সেই বইটা পড়তে আমাদের আগ্রহ জন্মায়। সেই হিসেবে সিবিএলএম দিয়ে যেহেতু একটা কোর্স পুরোটাই একজন ক্যান্ডিডেট নিজেই পড়ে পড়ে শিখতে পারে, সেই হিসেবে এটা খুবই ইন্টারেস্টিং একটা বই হয় এবং এটা তাদের এই আগ্রহ বাড়ায়। এই কারণে সিবিএলএম দরকার। তারপরে সিবিএলএম এর ভিতরে ইনস্ট্রাকশন যেগুলো থাকে, নির্দেশনা থাকে, সেগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে, সিম্পলিফাই ইনস্ট্রাকশন। এরপরে এড রিটেনশনস, এড মানে হচ্ছে ট্রেনিং এড বলা হয়। ট্রেনিংয়ের সাথে যে সকল জিনিসপত্র লাগে, এই সকল জিনিসপত্র, এই যন্ত্রপাতি, এরপরে ইনস্ট্রুমেন্ট, এগুলো কি হয়, রিটেনশন হয়, অর্থাৎ এগুলো স্থায়ী হয়, বারবার ব্যবহার করা যায়। হ্যাঁ, এরপরে স্টিমুলেট অ্যাক্টিভ থিঙ্কিং, বাস্তব চিন্তা করার জন্য তাদেরকে স্টিমুলেট করা যায়, তাদেরকে উৎসাহী করা যায়। আর অ্যাক্সিলারেট লার্নিং, লার্নিংকে অ্যাক্সিলারেট করা যায়, লার্নিংয়ের গতি বাড়ানো যায়। কারণ একজন ইনস্ট্রাক্টর যখন ডেলিভারি দেন, তিনি একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ পান, কিন্তু যদি লার্নাররা নিজের দায়িত্বে পড়াশোনা শুরু করে দিত, তাহলে সেই কিন্তু যতদূর তার সক্ষমতা আছে সেটা সে নিজেই পড়তে পারত এবং সবার সাথে না গিয়ে সে একা একাই যথেষ্ট দ্রুত গতিতে শেখা শুরু করতে পারত। তাহলে লার্নিংটা অ্যাক্সিলারেট হয়। এবার আমরা আসি যে এখানে সিবিএলএম এর ভিতরে একটা অংশ থাকে হচ্ছে লার্নিং আউটকাম, আর একটা থাকে হচ্ছে এলিমেন্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে সিএস এর ভিতরে আমরা পাই, সিএস এ যেটা পেয়েছি এলিমেন্ট, আমরা সেটাকে এবার শেখাতে চাই, শেখাতে গেলে সেটার নাম হয়ে যায় লার্নিং আউটকাম। এক্ষেত্রে পার্থক্যটা কীরকম? এলিমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি টার্ম, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। এলিমেন্ট, একটা কাজের অংশগুলোকে আমরা এলিমেন্ট বলি। কিন্তু যখন আমি শেখাতে চাই, শেখানোর ক্ষেত্রে কি শিখলো, কি আউটপুট আসলো, সেটাকে আমরা লার্নিং আউটকাম বলি। তাহলে এটা হচ্ছে আমাদের কারিকুলাম টার্ম, অর্থাৎ যেখানে এটা শেখানো হয় সিলেবাস হিসেবে, সেইখানকার টার্ম হচ্ছে লার্নিং আউটকাম। ওই একই জিনিস সিএস এর ভিতরে থাকে এলিমেন্ট, ঠিক আছে। আর লার্নিং আউটকামটা অ্যাকশন ভার্বে লেখা হয়, ওই যে আমরা যেভাবে লিখি, সেলফ অ্যাসেসমেন্ট গাইডে যেভাবে লিখি,
অথবা আমরা এই জব শিটের ভিতরে যেভাবে লিখি ওই ফরম্যাটটাকে বলা হয় লার্নিং আউটকাম অ্যাকশন ভার্ব ফরম্যাট। হ্যাঁ, আর এলিমেন্টকে সাধারণত আমরা সিএস এর বিল্ডিং ব্লক বলি। একটা একটা সিএস এর যে মূল ভাগ করা হয়, মেন পার্ট যেগুলো, মূল অংশগুলোকে আমরা এলিমেন্ট বলি। এই দুটা পার্থক্য লার্নিং আউটকাম এবং এলিমেন্টের মধ্যে হয়ে থাকে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমরা এর আগে সিএস এ পড়েছি পারফরম্যান্স ক্রাইটেরিয়া, কিন্তু আমি যখন পড়াশোনা করাতে চাই তখন সেখানে আমাকে আবার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া পড়াতে হয়, কারণ ট্রেনিং এর শেষে তো আবার অ্যাসেসমেন্ট হয়। তো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্পেসিফাই দি পারফরম্যান্স দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেটেড বাই এ লার্নার ইন অর্ডার টু লার্নিং আউটকাম টু বি অ্যাচিভড। অর্থাৎ তার যে শিক্ষা হয়েছে, শিক্ষা সম্পন্ন হয়েছে, এটা কিভাবে প্রমাণ হবে? যদি ওই লার্নার করে দেখাতে পারে সেই কাজটা, যে কাজটা শেখা হয়েছে আমরা মনে করতেছি, সেটা যদি লার্নার করে দেখাতে পারে তাহলে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দিয়ে যাচাই করা যাবে যে একজন লার্নারের যেটা শেখার কথা ছিল সেটা শিখতে পেরেছে কিনা, এটা যাচাই করা যাবে। এটাতে যাচাই করার একটা পদ্ধতি। হ্যাঁ, এছাড়া আছে হচ্ছে রিসোর্স। আমরা যে সকল রিসোর্স মানে হচ্ছে আমাদের যে সকল জিনিসপত্র দিয়ে আমরা ট্রেনিং পরিচালনা করি সেটা। এই রিসোর্সগুলো সাধারণত দুই প্রকারের হয়। একটা হয় হচ্ছে অপারেশনাল রিসোর্স, একটা হচ্ছে কনজামেবল রিসোর্স। অপারেশনাল রিসোর্স মানে যে রিসোর্সগুলো বারবার ব্যবহার করা যায়, হ্যাঁ, নষ্ট হয়ে যায় না। যে সকল যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, মিটার ব্যবহার করি, হ্যাঁ, স্ক্রুড্রাইভার ব্যবহার করি, প্লায়ার ব্যবহার করি, এগুলো তো একবারে শেষ হয়ে যায় না, এটা বারবার ব্যবহার করা যায়। হ্যাঁ, কিন্তু কিছু রিসোর্স আছে যেগুলো ব্যবহার করলে শেষ হয়ে যায়। যেমন আমি যে কাগজে লিখে ফেলেছি সেই কাগজটা শেষ হয়ে গেল, যে কাগজে প্রিন্ট করে ফেলেছি কাগজটা তার ব্যবহার উপযোগী থাকে না, যে কলম দিয়ে লিখে ফেললাম কলমটা শেষ হয়ে গেল। এইভাবে করে কিছু রিসোর্স আছে যেগুলো শেষ হয়ে যায়, ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং বারবার ব্যবহার করা যায় না, সেগুলো কনজামেবল রিসোর্স। আর যে সকল রিসোর্স বারবার ব্যবহার করা যায়, ব্যবহার করলে শেষ হয়ে যায় না, সেগুলোকে আমরা বলি অপারেশনাল রিসোর্স। এখানে কিছু তালিকা আছে। হ্যাঁ, এখানে আছে হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মেথডস। আমরা যে সকল পদ্ধতিতে শিখি, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা শিখি সাধারণত। একটা হচ্ছে কেস স্টাডিজ, অর্থাৎ কোনো একটা ঘটনা যদি থাকে সেই ঘটনা দিয়ে যদি আমরা স্টাডি করি, ঘটনা আলোচনা করি, ঘটনা নিয়ে বিশ্লেষণ করি, তাহলে সেখান থেকে কিছু একটা শিক্ষা আমাদের অর্জন হয়। এই ধরনের শিক্ষাকে বলা হয় কেস স্টাডিজ। এরপরে চার্ট এবং ডায়াগ্রামস। চার্ট দিয়ে আমরা শিখি, এরপরে ডায়াগ্রাম আঁকায় দিলেও শিখি। চেকলিস্ট যদি থাকে চেকলিস্ট দিয়েও শেখা যায়। এরপরে ইনস্ট্রাকশনাল গেমস অ্যান্ড সিমুলেশনস। দেখবেন ড্রাইভিংয়ের স্যারেরা একটা মেশিন আছে তিনতলাতে, ওইটাতে বসিয়ে ছাত্রদেরকে ড্রাইভিংয়ের কিভাবে গিয়ার শিফট করতে হয়, ক্লাস করতে হয়, অ্যাক্সিলারেটর দিতে হয়, সেটা কিন্তু ওই মেশিনে বসে তারা শিখে। আমরা মোবাইলে ভিডিও গেমসে গাড়ি চালাই, এগুলো এই টাইপের কিছু বিষয় থাকে, এগুলো দিয়ে কিন্তু শেখা যায়। এরপরে আছে মাইন্ড ম্যাপ, মনের ছবি এটা। হ্যাঁ, মনের ভিতর থেকে কিছু কল্পনা তৈরি হয়, কিছু বিষয় আসে, সেগুলো থেকে শেখা যায়। বিভিন্ন মডেল থাকে, মডেল দিয়ে শেখা যায়, পিকচার দিয়ে শেখা যায়, স্টোরি দিয়ে শেখা যায়। এরপরে সেলফ টেস্ট দিয়ে শেখা যায়, কুইজ দিয়ে শেখা যায়, রিটেন টেস্ট দিয়ে শেখা যায়। এগুলো দিয়ে আমরা সাধারণত শিখি, শেখার পদ্ধতি এগুলো। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সবারই লাগবে। হ্যাঁ, এটা শুধু ট্রেনারদের জন্য না, এটা অ্যাসেসরদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টিপস টু ইমপ্রুভ রাইটিং। আপনি যখন কোনো কিছু লিখতে চাইবেন, আমরা তো অনেক কিছু লিখতেছি অ্যাসেসরের পার্টের ভিতরে, সেই ক্ষেত্রে আমরা কোনো কিছু লিখতে চাইলে সেটার এই ইনস্ট্রাকশনগুলো মনে রাখলে আপনার লেখা উন্নত হবে। কি কি ইনস্ট্রাকশন? সেটা হচ্ছে ইউজিং অ্যান ওভারভিউ ইনস্টিড অফ অ্যান ইন্ট্রোডাকশন। আমরা শুধুমাত্র এই ভূমিকা না দিয়ে শুরুতে আমরা একটা সারাংশ দিয়ে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আপনারা খবরের এই ফেসবুক বলেন, ইউটিউব চ্যানেল বলেন, যে কোনো একটা খবর যদি দেখেন, সেখানে খেয়াল করে দেখবেন যে আপনি প্রথমে একটা দুইটা লাইন যদি পড়েন, তাহলে মোটামুটি খবরের ভিতরে কি আছে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়।
ঠিক আপনি যে লেখাটা লিখছেন সেটা যেন এমন হয় যে আপনার প্রথমেই একটা সামারি থাকে, যেটা ২-৪ লাইন পড়লেই এর ভিতরের জিনিসটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। এরকম ওভারভিউ লিখতে হবে। এরপরে মেক ডায়ালগ সাউন্ড রিয়াল নট আর্টিফিশিয়াল। যা লিখতেছেন সেটা বাস্তবসম্মত লেখার চেষ্টা করেন। আর্টিফিশিয়াল, বানোয়াট, গল্প কাহিনী এগুলো দিলে এখন এই টেকনোলজিতে এগুলো কিন্তু চলে না। আচ্ছা, ক্রিয়েট ইন্টারেস্টিং কেস স্টাডিজ অ্যান্ড রোল প্লেস। লেখার ভিতরে আপনি কেস স্টাডি নিয়ে আসেন, কোন একটা ঘটনা নিয়ে আসেন, হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন চরিত্র দিয়ে মানুষকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেন, হ্যাঁ, এরকম দিয়ে শেখানো যায়। আচ্ছা, হাইলাইট দ্য আইডিয়াস। এরপরে হচ্ছে আপনি যে লেখাটা লিখছেন তার ভিতরে যে সকল বিষয় ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আপনি একটু বোল্ড করে দেন অথবা আন্ডারলাইন করে দেন অথবা ভিন্ন রঙের দেন, তাহলে এটা হাইলাইটেড হলো ওই জায়গায় জায়গায় মানুষের চোখ যাবে, সেটা কিন্তু সহজে তারা দেখবে, হ্যাঁ, সেটা তাদের বুঝতে সহজ হবে। এরপরে আছে হচ্ছে সিবিএলএম এর পার্টগুলো কি কি হয়। সিবিএলএম এ মোট 5টা পার্ট হয়। সের ভিতরে একটা ইনফরমেশন শিট থাকে সিবিএলএম এ। এই ইনফরমেশন শিট মানে হচ্ছে সিবিএলএম এর যে পড়াশোনা যেটা হয়, যে বিষয়ের ব্যাখ্যা থাকে, বর্ণনা থাকে, এটা ইনফরমেশন শিটের ভিতরে থাকে। যখন পড়া শেষ হয়ে যায় এটা চেক করার জন্য একটা কোশ্চেন অ্যান্সার থাকে, সেটাকে আমরা বলি সেলফ চেক। আর সেলফ চেকের পরে সেটার আনসার শিটও থাকে। আমরা সিবিএটিতে এটা স্টাডি করতেছি যে আমরা যেখানেই প্রশ্ন লিখি তারপর পরে কিন্তু আমরা উত্তরটাও লিখে দিই, হ্যাঁ, রিটেন কোশ্চেনের পরে রিটেন আনসার, ওরাল কোশ্চেনের পরে ওরাল আনসার, এই টাইপের, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেলফ চেক এখানে থাকবে, আবার উত্তরটাও দেওয়া থাকবে। আর তারপরে থাকবে হচ্ছে জব শিট, কারণ কাজটা করা দরকার, কাজ করার স্টেপগুলো দিয়ে জব শিট তৈরি হবে। আর যে যন্ত্রপাতি, পিপি টুলস, ইকুইপমেন্ট লাগবে সেগুলো দিয়ে একটা স্পেসিফিকেশন শিট হবে। এই পাঁচটা পয়েন্ট যদি কোনো বইয়ের ভিতরে থাকে সেই বইটাকে আমরা সিবিএলএম বলবো। এই 5টা পয়েন্ট যদি কোনো একটা শিটের ভিতরে থাকে, নোটসের ভিতরে থাকে, তাহলে সেটাকেও আমরা কিন্তু এই সিবিএলএম বলতে পারি। সিবিএলএম মানে একটা ভলিউম বই হবে বিষয়টা এমন নয়। সিবিএলএম খুব ছোটও হতে পারে, পুরা সিএস মিলে একটা হতে পারে, একটা এলিমেন্টের উপরে একটা সিবিএলএম হতে পারে, এটা কোনো সমস্যা কিন্তু নাই, হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। তাহলে সিবিএলএম যেখানেই পাবেন আপনারা পড়া শুরু করবেন ইনফরমেশন শিট থেকে, আর স্পেসিফিকেশন শিটে যেয়ে কাজ শেষ হবে। ইনফরমেশন শিটে মানে পড়া শেষ, সেলফ থেকে প্রশ্ন, অ্যান্সারের উত্তর, জব শিট হচ্ছে কাজ, আর স্পেসিফিকেশন শিট হচ্ছে কাজের প্রয়োজনীয় উপকরণ। এই 5টা পার্ট হচ্ছে আমাদের দরকারি। বাকি যদি আগে পরে অন্য কিছু লেখা থাকে সেটা সিবিএলএম এর জন্য জরুরি নয়, সেটা বাদ দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে আন্ডারপিনিং নলেজ, যেটা আন্ডারপিনিং নলেজকে আমরা 3 ভাগে ভাগ করি, হ্যাঁ। একটাকে বলি মাস্ট নো, হ্যাঁ, আর একটা হচ্ছে শুড নো, একটা কুড নো। এটা দিয়ে কিন্তু অ্যাসেসররা জাজমেন্ট করে আমাদেরকে, হ্যাঁ। কোনো একটা বিষয়ে যখন আমাদের রেজাল্ট দিতে চায়, দেখা যায় যে সব কোশ্চেনের উত্তর আমরা পারি না, হ্যাঁ। সেক্ষেত্রে অ্যাসেসররা যেটা বিবেচনা করে যে সকল প্রশ্নের উত্তর না পারলেই নয়, যেটা এটার জন্য এত ইম্পর্টেন্ট যে এটা না পারলে এই কাজটা সে করতেই পারবে না, এই সেক্টরে সে অযোগ্য হয়ে যাবে, এই টাইপের প্রশ্নকে বলা হয় মাস্ট। এই মাস্ট রিকোয়ার্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা পারি তাহলে অ্যাসেসর কিন্তু আমাদেরকে কম্পিটেন্ট দিতে চায়। সেক্ষেত্রে আমার রেজাল্ট যদি অনেক বাজে হয় তখন শুড নো, কুড নো এই টাইপের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো তিনি বারবার জিজ্ঞাসা করেন যে আপনি এটার উত্তর পারেন কি না, এটা জানেন কি না। জিজ্ঞাসা করে করে যদি দেখা যায় যে না আমি উত্তর দিতে পারি, তাহলে কিন্তু অনেক সময় অ্যাসেসর আমাদেরকে ছেড়ে দেয়, হচ্ছে বিষয়। তাহলে মাস্ট নো মানে যেটা অবশ্যই পারতে হবে। এইটা একটা প্রশ্ন যদি কেউ না পারে, মাস্ট নো একটা প্রশ্ন যদি কেউ ছেড়ে দেয়, 30টা প্রশ্ন যদি থাকে, আমরা সাধারণত আমাদের ধারণা হচ্ছে যে 30-এর মধ্যে 80% মানে 24 পেলে পাস, মানে কম্পিটেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি 30-এর মধ্যে 29ও পান কিন্তু একটা প্রশ্ন মিস করেছেন যেটা মাস্ট নয়, এটা আপনাকে জানতেই হবে, এত গুরুত্বপূর্ণ, সেই একটা প্রশ্ন না পারার কারণে আপনি 29 পেয়েও নট ইয়েট হতে পারেন। আবার কেউ একজন 20 পেয়ে কম্পিটেন্ট হতে পারে, হ্যাঁ। তাহলে মাস্ট নো গুলো সবগুলো আমাদের জানতে হবে। আর শুড নো কিছু প্রশ্ন আছে যেটা গুরুত্বপূর্ণ কিন্তু একটু লেস ক্রিটিক্যাল, হ্যাঁ, এগুলো আমাদের জানা উচিত। আর কুড নো হচ্ছে এটা এটা জানা দরকার কিন্তু এটা বাধ্যতামূলক নয়, হ্যাঁ।
তাহলে এই 3 টাইপের প্রশ্নই কিন্তু অ্যাসেসমেন্টের কোশ্চেন শিটের ভিতরে থাকে, মাস্ট নো, শুড নো, কুড নো, তিন টাইপের। সবগুলো প্রশ্নই আপনারা যখন প্রশ্ন করবেন, এই যে যারা প্রশ্ন করবেন অ্যাসেসমেন্টের জন্য, আপনারা প্রশ্নগুলোকেও কিন্তু এগুলো বিবেচনা করে করতে হবে। রিটেন টেস্টে, ওরাল টেস্টে, যেখানে মাস্ট নো প্রশ্ন থাকবে, শুড নো থাকবে, কুড নো থাকবে, অর্থাৎ কঠিন থাকবে, সহজ থাকবে, আরো সহজ থাকবে, হ্যাঁ, এরপরে জরুরি থাকবে, কম জরুরি থাকবে, এই টাইপের প্রশ্নগুলো চিন্তা করেই প্রশ্ন করতে হবে। দেখবেন এটা দিয়ে চিন্তা করার পরে আপনি এখন প্রশ্নগুলো আবার দেখলে আপনার কাছে মনে হবে যে না, প্রশ্নে একটু রদবদল আনা দরকার, সবগুলো একরকম হয়ে যেতে পারে। অনেকে এরকম হয়তো প্রশ্ন করছেন সবগুলো হয় দিয়ে, হু দিয়ে, হোম দিয়ে, এরকম দিয়ে, হ্যাঁ, ডব্লিউএইচ কোশ্চেন। তো দেখবেন যে এখন আপনার প্রশ্নের ধারাটা কিছুটা পরিবর্তন হতে পারে, হ্যাঁ। তাহলে এই ছিল হচ্ছে এই সিবিএলএম এর মোটামুটি আলোচনার বিষয়, হ্যাঁ।